হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে নবম শ্রেণীর 16তম অধ্যায় বৃত্তের পরিধি শুরু করব। এই চ্যাপ্টার শুরু করার আগে আমি যেটা খাতায় একদম লিখে রেখেছি, বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর। এই পাইয়ের মান 22/7 আর আর এর মান ব্যাসার্ধ। এইটুকু মোটামুটি এই চ্যাপ্টারটাই একটা সূত্রেই নির্ভর করবে। ওকে, তবুও আমি তোমাদের শুরুতে একটু বলে দিই, যারা বৃত্ত সম্বন্ধে সাধারণ জায়গাগুলো হয়তো নেই। ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওকে, এই কেন্দ্র দিয়ে যে সরলরেখা যায় এই কেন্দ্রের ওপর দিয়ে গেল, এটাকে আমরা নাম দিলাম এ বি। ওকে, এখানে এ বিটা কি? এ বি হলো ব্যাস। ওকে, তাহলে ব্যাস সম্বন্ধে তোমরা জানলে যে সরলরেখাটা কেন্দ্র দিয়ে যাবে। আর যদি কেন্দ্র দিয়ে না যায়, ধরো এদিক দিয়ে গেল, ওকে, এটাকে আমরা নাম দিলাম ধরো সিডি। ধরো তাহলে সিডিটা কি হবে? সিডিটা হচ্ছে জ্যা। ধরো তোমাদের মনে প্রশ্ন জাগবে যে তাহলে স্যার এ বিটা কি জ্যা না? হ্যাঁ, এ বিটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা। মানে যদি বলা হয় বৃত্তের সবচেয়ে বড় জ্যায়ের নাম কি, সেটা হচ্ছে এই ব্যাসকেই বলা হয়। হলো, ব্যাস মানেই এ বি হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, সবচেয়ে বড় জ্যা। মোটামুটি এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে সরলরেখা যায় তাকে জ্যা বলে। আর কেন্দ্র দিয়ে যেটা যাবে তাকে ব্যাস বলে, সঙ্গে তাকে সবচেয়ে বড় জ্যাও বলবে। যেহেতু জ্যায়ের সংজ্ঞা কি? বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে সরলরেখা যায়। ওকে, তাহলে যদি আমরা এভাবে যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা জ্যা জানলাম আর ব্যাস জানলাম। যদি বলি ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধ কথার অর্থ দেখো, ভাবো ব্যাসার্ধ কথার অর্থ কি? দেখো এই শব্দটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। ব্যাসের অর্ধ, মানে ব্যাসের অর্ধ। তাহলে ব্যাস যদি এ বি হয়, তাহলে তার অর্ধেক, মানে এখান থেকে এইটা। তাহলে এই কেন্দ্রবিন্দুর নাম দিলাম ধরো ও, ও দিলাম। তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ তাহলে ও বি হবে, আবার ও এও হবে, তাই তো? তাহলে তোমরা যদি পরীক্ষায় বলে যে বৃত্তের ব্যাস, ধরো বললো ব্যাস 10 সেমি, মানে এ বি 10 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? তার হাফ হবে। হাফ কেমন বার করব? 2 দিয়ে ভাগ করবে, তাহলে 10/2 মানে 5 হবে। তাহলে ব্যাসার্ধ 5 হবে। ওকে, এবার যে চ্যাপ্টার করছি সেটা বৃত্ত পরিধি। দেখো বৃত্ত পরিধি মানে এই অংশটাকে আমরা বৃত্ত পরিধি বলি। ওকে, বৃত্ত পরিধি, এইটাকে বলবো বৃত্তের পরিধি। হলো, এখানে ক্ষেত্রফল নিয়ে বলছি না, তার কারণ এটা যেহেতু এই চ্যাপ্টারের বিষয় নয়, আমরা পরের চ্যাপ্টারে গেলে এই বিষয়টা বলবো। আশা করি এরপরে এখানে মোটামুটি বৃত্ত সম্বন্ধে আর বিশেষ কিছু জানার নেই। তো দেখো আর কয়েকটা সূত্র লাগবে, যেটা আমি লিখে নিয়েছি। দেখো এই যে অর্ধবৃত্তের পরিধি, এইটা কিন্তু বুঝবে। অর্ধবৃত্তের পরিধি মানে বৃত্তের পরিধি বাই 2, মানে বৃত্তের পরিধির অর্ধেক। হলো, অর্ধবৃত্তের পরিধি সমান কি লিখতে পারি না, বৃত্তের যেটা পরিধি সেটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তের পরিধি বেরিয়ে যাবে। তাহলে অর্ধবৃত্তের পরিধি সূত্র কি? 2 পাই আর/2, 2 কেটে গেল, তাহলে পাই আর। তাহলে সোজা কথা অর্ধবৃত্তের পরিধি সমান পাই আর। আর একটা থাকছে অর্ধবৃত্তের পরিসীমা। দেখো অর্ধবৃত্তের পরিসীমা সমান আমরা কি লিখি? অর্ধবৃত্তের পরিধি প্লাস অর্ধবৃত্তটির ব্যাস। এই আমি একটা দেখো অর্ধেক বৃত্ত একটা ধরো আমি এঁকেছি হাতে আমার মতো করেই। দেখো এখানে অর্ধবৃত্তের পরিসীমা কি হবে না, অর্ধবৃত্তের পরিধি প্লাস অর্ধবৃত্তটির ব্যাস, এই ব্যাসটা হচ্ছে এ বি। তাহলে অর্ধবৃত্তের পরিধি সমান কত জানলাম আমরা এখনই? পাই আর প্লাস ব্যাসটাকে কি দ্বারা সূচিত করা হয়? ব্যাসটাকে 2r দ্বারা কিন্তু সূচিত করা হয়। হলো, দেখো এখানে তোমাদের হচ্ছে বলা হয়নি, এই যে এখানে এই ব্যাসটা, দেখো এই যে ব্যাসটাকে আমরা
2r দ্বারা সূচিত করতে পারি, 2r হলো। আর ব্যাসার্ধটাকে আমরা r দ্বারা সূচিত করি, মানে r দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে আমি যদি এইটাতে আবার যাই তাহলে নিশ্চয়ই বোঝাতে সুবিধা হবে। তাহলে বৃত্তের পরিধি সমান কি হলো, পাই আর বৃত্তের ব্যাস সমান কত, 2r হলো। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা সমান পাই আর প্লাস 2r। দেখো এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেবে, অনেক স্টুডেন্ট কি হয় এই পরিধি আর পরিসীমা বিষয়টাকে গুলিয়ে ফেলে। দেখো যার জন্য আমি বলেছি, অর্থাৎ অর্ধবৃত্তের পরিধি ও অর্ধবৃত্তের পরিসীমা কিন্তু এক নয়। অর্ধবৃত্তের পরিধি হলো ABP, এটাকে বলে চাপ হলো, বৃত্তচাপ ABP। তাহলে অর্ধবৃত্তের পরিধি কোনটা, এইটা হলো ABP চাপের দৈর্ঘ্য, এইটাকে ABP চাপের দৈর্ঘ্য অর্ধবৃত্তের পরিধি। কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা হলো ABP চাপের দৈর্ঘ্য প্লাস AB, মানে ব্যাসের দৈর্ঘ্য, AB ব্যাস। আজ দেখো লিখেছি AOB, AOB লিখেছি। তো এই বিষয়টা কিন্তু একটু মাথায় ক্লিয়ার করে নেবে, পরিধি আর পরিসীমা কিন্তু এক নয়, সেটা অ্যাকচুয়ালি এই অংশটাকে দুই একবার দেখে নেবে, তাহলে বুঝে নেবে। চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করব একদম ছোট প্রশ্ন থেকে হলো। আগে শর্ট প্রশ্নগুলো করব, মানে এক নম্বরের প্রশ্নগুলো, তারপরে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো, তারপরে বাকি অঙ্কগুলো করব, যাতে তোমাদের ছোট প্রশ্ন থেকে করলে খুঁটিনাটি বিষয়গুলো ডেপথ অনেকটা ক্লিয়ার হয়ে যায়। চলো তাহলে একদম শুরুতে যেটা করব, 19-এর দাগ থেকে দেখো, 19-এর দাগেই শর্ট প্রশ্ন শুরু হয়েছে তোমাদের। এই যে বহু বিকল্পীয় প্রশ্ন MCQ বলছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত জানতে চেয়েছে। প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। দেখো আমি 19-এর তাই তো, তাহলে আমরা একদম প্রথমে কি জানি, তো তোমরা যদি ঘড়ির দিকে একটু চোখ রাখো, দেখবে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় দেখবে 5 ঘর, আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় কিন্তু 60 ঘর। তাহলে আমরা কি লিখতে পারি, যে 5:60, তাই না? এটা করলেই কিন্তু আমাদের চেয়েছে যেটা, যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। যদি আমরা এটুকুই করতে পারি তাহলে এর বেশি আর কিছু এখানে করতে হবে না। ওকে, তো আমি ঘড়ির ছবি একটা এঁকে দিয়ে ভালোভাবে বোঝালে হয়তো ভালো হতো, যেহেতু তোমরা মোটামুটি বড় স্টুডেন্ট, আশা করি বিষয়টা ক্লিয়ার করে নিতে পারবে। একটা ঘড়ির ঘন্টার কাঁটা দেখবে 1 ঘন্টায় 5 ঘর যায়, হলো 1 ঘন্টায় 5 ঘর যায়। তাহলে আমি সেটাই লিখছি, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 5 ঘর। আর মিনিটের কাঁটা ওই একই সময়, মানে 1 ঘন্টায় যায় 60 ঘর। তোমরা হিসেব করে দেখবে, যাদের সমস্যা হচ্ছে কমেন্ট করবে, আমি তাহলে ছবি এঁকে পরে ভিডিওতে ক্লিয়ার করে দেব, হলো। তাহলে অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে, অতএব ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত 5:60। তাহলে সময়টা কত হবে, এটা 5-1-5, আর 5-1-5, 5-10, তাহলে 1:12। ওকে, অঙ্কটাকে এভাবেই করবে, অনেক সহজ হবে। দেখলেন 5:60, 5-1-5, আর 5-12-60। তারপরের প্রশ্নটা যেটা আছে দেখো, 19-এর দ্বিতীয় অঙ্কটা,
দেখো, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান এত মিনিট সময় লাগে। একটা বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান এত মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান সময় লাগবে কত? তার মানে তোমাদের একটু বুঝতে হবে, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার, বৃত্তাকার পার্ক মানে কি, আমি ধরো একটা বৃত্ত আঁকলাম গোলাকার, হ্যাঁ, বৃত্তাকার পার্ক, সেটাকে তার পরিধি বরাবর তাকে যেতে সময় লাগছে πx/100 মিনিট। তার মানে আমরা কি লিখতে পারি না, 2πr একক পথ অতিক্রম করতে সময় লাগবে এইটা, তাই না? একবার কত, আর ব্যাস বরাবর, ব্যাস মানে কি বললাম 2r, তাহলে 2r বরাবর অতিক্রম করতে সমান কত সময় লাগবে। ওকে, তাহলে এখানে কিন্তু কোনো কিছু নেই, তোমাদের ধরে নিতে হবে যে বৃত্তাকার পার্কের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং পরিধির দৈর্ঘ্য ধরে নিতে হবে। আর এই লাইনটা দেখেই তোমাকে বুঝতে হবে যে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার, বৃত্তাকার মানে কি, পুরো ধার বরাবর যাচ্ছে, তাহলে ধার বরাবর যাওয়া মানে কি, সেটাকেই বলে হচ্ছে পরিধি। ওকে, তাহলে দেখো আমি লিখে নিচ্ছি বিষয়গুলো একটা একটা করে। দেখো আমি লিখে নিয়েছি, ধরি পার্কটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, পার্কটির ব্যাসার্ধকে আর ধরা হয়, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ আর যে কোনো বৃত্তের ব্যাসকে 2r ধরা হয়। ওকে, তাহলে ব্যাস 2r, আর বৃত্ত পরিধির সূত্র যেহেতু জানলে 2πr, তাহলে পার্কটির পরিধির দৈর্ঘ্য 2πr। তাহলে যেহেতু আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু প্রশ্নে বলেছে যে পুরো বৃত্তাকার পার্কটা সম্পূর্ণ একবার অতিক্রম করতে সময় πx/100 মিনিট লাগে, তাহলে কি লিখতে পারি 2πr একক পথ অতিক্রম করে, 2πr একক অতিক্রম করে, যেটা দেওয়া আছে বইতে πx/100 মিনিটে, তাহলে সমা 2πr একক পথ অতিক্রম করে πx/100 মিনিটে, তাই তো? তাহলে 1 একক পথ অতিক্রম করবে, তাহলে কত, πx/100, তাহলে বাই হবে, 1 দিয়ে করলে ভাগ হয়ে বাই হবে, সেটাকে আমি এভাবেও লিখতে পারি 1/2πr, হলো, নিচে লেখা যায় আর ইন্টু 1 লেখাও তা মিনিটে। তারপর বলছে ব্যাস বরাবর যদি যেত তাহলে কত, তাহলে ব্যাস কত, 2r একক পথ অতিক্রম করে, তাহলে আচ্ছা এখানে দেখো পাইয়ার কিন্তু কেটে যাবে, তাহলে 1/200 থাকলো, তাহলে 1/200, 1 একক পথ অতিক্রম করে যত মিনিটে, তার 2r একক পথ অতিক্রম করতে বেশি হবে, বেশি হলে গুণ হয় 2r। ওকে, দেখো এইটা কিন্তু এই πr নয়, এটা হচ্ছে πx। ওকে, আমি এটা করে দিচ্ছি, দেখো πx, তাহলে এটা কিন্তু কাটবে না। ওকে, πrটা কিন্তু থেকে যাবে, তাহলে এখানে তাহলে আমি লিখছি, দেখো πx/100 ইন্টু 1/2πr ছিল এটা, ইন্টু 2r। আবার বলছি, দেখো 2πr একক পথ অতিক্রম করে πx/100 মিনিটে, তাহলে 1 একক পথ অতিক্রম করতে কি কম, মানে ভাগ হবে, দেখো এইটা লিখেছি ইন্টু, এটা ভাগ মানে নিচে লেখা যা আর ইন্টু 1 লেখাও তা, তাহলে 1 একক পথ অতিক্রম করতে যত মিনিট লাগবে 2r একক পথ অতিক্রম করতে নিশ্চয়ই বেশি লাগবে, বেশি হলে গুণ করতে হয়, এই অংশটা পুরোপুরি লিখেছি ইন্টু 2r, হলো। এবার দেখো 2r কাটা যাবে, এখানে পাই আর পাই কাটা যাবে, তাহলে আমাদের থাকলো কত, x/100। ওকে, তাহলে উত্তর হবে x/100 মিনিটে।
ওকে, প্রশ্নটা কিন্তু খুবই সহজ, মনে হচ্ছে হয়তো একটু পেঁচালো, কিন্তু না, একদম সিম্পল। পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো, তারপরে তৃতীয় প্রশ্নটি, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। এই বিষয়টা কিন্তু বুঝবে। তো এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়েছে আর বৃত্তের ব্যাস কত। একটি বৃত্ত, তাহলে প্রথমে আমি একটা বৃত্ত আঁকবো। একটি বৃত্ত বলেছে, যার জন্য আগে বৃত্ত আঁকলাম। একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত মানে বর্গক্ষেত্রের অন্তরে মানে ভেতরে, লিখিত মানে বর্গক্ষেত্রের ভেতরে বৃত্তটা আছে। ওকে, তাহলে দেখো, এই কথাটার মানে যদি বোঝো, আমি একটা বর্গক্ষেত্রের ভেতরে, কিন্তু তো আগে তুমি বৃত্তটাও আঁকতে পারো। আমি এটা হাতে দেখো এঁকে দিচ্ছি মোটামুটি। যাই হোক, বলছে একটা বৃত্ত একটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত মানে বর্গক্ষেত্রের অন্তরে বৃত্তটি লিখিত বা বৃত্তটি অঙ্কন করা হয়েছে, হলো এইরকম বোঝাচ্ছে। তাহলে এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে। আচ্ছা, এবারে বর্গক্ষেত্রের একটি বাহু কত দিয়েছে? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। হলো, এইটা ধরো, সাপোজ আমি নাম দিয়ে দিলাম, ধরো ABCD। তাহলে এইটা ধরো 10 সেমি। হলো, তো একটা বিষয় নিশ্চয়ই তোমরা জানো যে বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান। হলো, বর্গক্ষেত্রে 4টি বাহু সমান। আর এই বর্গক্ষেত্রের ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো বলো? আচ্ছা, এই বৃত্তের ব্যাসটাও, যদি আমি এই বৃত্তের ব্যাস যদি মনে মনে কল্পনা করি, দেখো, তাহলে বৃত্তের ব্যাস যা বর্গক্ষেত্রের একটি বাহু তাই তো। তাহলে আমাদের প্রশ্নে কী চেয়েছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখতে পারি যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্যের সমান, অতএব বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। এখানে আর কিছু করতেই হবে না, শুধু এটুকুই লিখে দিতে পারো। দেখো, আমরা তাহলে ওইটুকুই তোমরা লিখে দেবে যে বর্গক্ষেত্রটির চিত্রে, এরকম করে চিত্রটা আঁকবে, না হলে চিত্রে দেখো, চিত্রে দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, অতএব বৃত্তটির ব্যাস সমান 10 সেমি। আর কিছু লিখতে হবে না এখানে, এই অঙ্কের জন্য আর কিছু করতে হবে না। ওকে, তারপরে আইভির দাগে যাচ্ছি। আইভির দাগে দেখো, বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। সেই সেম, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, এটা কিন্তু উল্টো। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দিয়েছে, বৃত্তের ব্যাস কত। ওকে, দেখো, পরিলিখিত মানে, পরিলিখিত কথাটার অর্থ কিন্তু সবসময় মনে রাখবে, মানে আমরা যেমন সম্পাদ্য যখন ক্লাস 10-এ একটা আছে যে পরিবৃত্ত মানে পরাববৃত্ত, এরকম একটা বোঝায়। তো পরিলিখিত মানেও মানে বাইরে আছে ওটা। হলো, তাহলে আমরা কি করতে পারি? ধরো আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম। ওকে, তাহলে বৃত্তটা কিন্তু এক্ষেত্রে বাইরে হবে। হলো, তাহলে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। ওকে, মানে একটি বর্গক্ষেত্র একটি বৃত্ত দ্বারা পরিলিখিত, এটা কিন্তু এই রকম বোঝাচ্ছে। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু দিয়েছে, বর্গক্ষেত্রের একটি বাহু, ধরো আমি ABCD, হলো, যে কোনো একটি বাহু ধরো, ধরো AB সমান ধরো 5, বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান।
এখানে একটি বাহু দিয়েছে। এবার আমরা কিন্তু এখানে একটা কেন্দ্র আছে। আচ্ছা, আমরা এই কেন্দ্র দিয়ে যে সরলরেখা যায় তাকে কি বলে? ব্যাস বলে। মোটামুটি কেন্দ্র দিয়েই গেলে হলো, যে সবসময় যে এই সোজা যেতে হবে তা নয়। তাহলে আমরা কি কি জানলাম? তাহলে একটা বাহুর মাপ জানলাম শুধু, আর কিন্তু কিছু নেই। এখানে চেয়েছে কি? এখানে চেয়েছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে বৃত্তের ব্যাস চেয়েছে আর এইটা দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, অতএব বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য। দেখো, বৃত্তের ব্যাস যা, এই যে পুরো বৃত্তটার তার ব্যাস এইটা, তাই না? ব্যাস যা, আর বর্গক্ষেত্রটির কর্ণও তা। ওকে, আবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? বাহু √2। এটা কিন্তু একদম মুখস্থ রাখবে, বাহু √2। তাহলে বাহুটা কত? বাহুটা হচ্ছে 5 আর √2 সূত্রে। এই অঙ্কেও কিন্তু তোমাদের কোনো কিছু ক্যালকুলেশন কিছুই করতে হবে না। হলো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এর সূত্র হচ্ছে বাহু √2। বাহু দেখো 5 আর √2 তো আছে এই এত সেমি। তাহলে এই দুটো অঙ্ক শুধুমাত্র চিত্রের সাহায্যে হয়ে গেল, কোনো রকম তোমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে না। তারপরে ভির দাগে দেখো দিয়েছে একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর চেয়েছে। হলো, বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর্ব্যাসার্ধের অন্তর চেয়েছে। এটাও দেখো, এটাও যেহেতু বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্যকে বড় আর দ্বারা সূচিত করা হয়, আর অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যকে ছোট আর দ্বারা সূচিত করা হয়। তাহলে কি বড় আর মাইনাস ছোট আর সমান কত হবে? সমান কিন্তু এইটাই হবে, এই 5টাই হবে। হ্যাঁ, এখানে কিন্তু উত্তর কিন্তু এটাই, কেননা বৃত্তাকার বলয়ের যে পরিসরটা সেটাই কিন্তু এখানে হচ্ছে 5। অর্থাৎ এই অঙ্কটা মোটামুটি পরবর্তীকালের কোনো বড় অঙ্ক যদি আসে আমরা ভালো করে ক্লিয়ার করে দেবো। মোটামুটি এর উত্তর সরাসরি তোমরা এই 5A এটাই লিখে দেবে। ওকে, আপাতত এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা 20 দাগের অঙ্কগুলো করবো। ওকে।